এবার ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কুয়েত ও বাহরাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত 1, আহত 7। ইরানি জাহাজ ও কেশম দ্বীপে মার্কিন হামলা। 900 বছরের পুরনো লেবাননের ঐতিহাসিক দুর্গ ইসরায়েলের দখলে, নজর রাখা যাবে গোলান মালভূমি পর্যন্ত। এতে কি বেকায়দায় হিজবুল্লাহ? হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক দাবির জেরে তোলপাড় ভারত ও বাংলাদেশ। হত্যাকারীদের নাম কি জানেন মমতা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার কুয়েত ও বাহরাইনে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। খামেনির দেশের ভয়ঙ্কর ড্রোন ও মিসাইল হামলায় পুড়ে ছাই হয়ে গেছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল। নিহত হয়েছে 1 আহত 7। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে। তেহরান বলছে হরমুজে ইরানের ট্যাঙ্কার জাহাজ ও কেশম দ্বীপের আমেরিকার হামলার জবাবেই এসব হামলা চালিয়েছে তারা। গেল কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। ফলে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা বন্ধ হয়ে নতুন করে যুদ্ধ শুরুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এত বড় হামলা আর ক্ষয়ক্ষতি এর আগে দেখেনি কুয়েত। ইরান ও আমেরিকা যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলায় পুড়ে গেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। মারা গেছে 1, আহত 7। পুরোপুরি বিপর্যস্ত কুয়েতের বিমান চলাচল। শুরুটা হয়েছে মঙ্গলবার। এদিন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানের ট্যাঙ্কার জাহাজে হামলা চালায় আমেরিকার সেনারা। হরমুজ প্রণালীতে ইরানের ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে অত্যাধুনিক আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হেলফায়ার মিসাইল ছুড়ে আমেরিকার সেনারা। এতে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়ে ওমান সাগরে আটকা পড়েছে জাহাজটি। শুধু তাই নয়, আত্মরক্ষার অজুহাতে হামলা চালিয়েছে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপেও। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা ঠেকাতে দ্বীপটিতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। আর এরপরই আবারও গর্জে ওঠে ইরান। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক হামলার কড়া জবাব দিতে দেরি করেনি। হরমুজ প্রণালীতে একটি মার্কিন ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। শুধু তাই নয়, একই দিনে বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে এবং কুয়েতে থাকা মার্কিন সেনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে জাহাজ ও কুয়েতে হামলা চালানো হয়েছে বলছে IRGC। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। আর বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে ইরানের হামলার দাবিও মিথ্যা বলে অভিযোগ করেছে সেন্টকম। তবে ট্রাম্প প্রশাসন এসব দাবি করলেও কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে ইরানের হামলার বিষয়টি স্বীকার করেছে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। এছাড়া আরও কিছু বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। গেল কয়েক সপ্তাহের মধ্যে এটি দুই পক্ষের সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে যুদ্ধ ও তীব্র আঞ্চলিক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার মাঝেও ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনা ও বার্তা বিনিময় বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের বৈঠকের পরেও লেবাননে হামলা বন্ধের বিষয়ে কোনো সুরাহা হয়নি। ফলে এখনও লেবানন জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাদের নৃশংসতা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 900 বছরের পুরনো লেবাননের ঐতিহাসিক ও শক্তিশালী বিউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে ইসরায়েল। আর এর মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চায় নেতানিয়াহুর বাহিনী। লেবাননের পাহাড়চূড়ায় অবস্থিত এই দুর্গ থেকে নজর রাখা যায় দক্ষিণ লেবানন, গোলান মালভূমি, এমনকি উত্তর ইসরায়েল পর্যন্ত। এই বেদখল হওয়ায় এখন কি বেকায়দায় পড়বে হিজবুল্লাহ? মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। একটি দুর্গ, বয়স প্রায় 900 বছর, কিন্তু সেই প্রাচীন দুর্গ নিয়েই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা বিউফোর্ট দুর্গ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এটি হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে নজরদারি টাওয়ারের ভূমিকায় বড় সুবিধা এনে দিতে পারে ইসরায়েলকে। তাতেই মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে লেবানন।
লেবাননের দক্ষিণাঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত বিওফোর্ট দুর্গ, যা আরবিতে কালাত আল শাকিফ নামে পরিচিত। ১২০০ শতকে ক্রুসেডাররা এটি নির্মাণ করে। পাহাড়চূড়ায় অবস্থানের কারণে এখান থেকে লিতানি নদী, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা, এমনকি উত্তর ইসরায়েল পর্যন্ত নজরদারি করা সম্ভব। কোনো একক শক্তি এটি দীর্ঘকাল শান্তিতে শাসন করতে পারেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গটির নিয়ন্ত্রণ বহুবার হাতবদল হয়েছে। ইউরোপীয় খ্রিস্টান বাহিনী, তুর্কি মুসলিম সাম্রাজ্য এবং ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তির ঘাঁটি ছিল এটি। ১৯৮২ সালে লেবানন যুদ্ধের সময়ও বিওফোর্ট দখল করেছিল ইসরায়েল। পরে ২০০০ সালে সেখান থেকে সরে যায় দেশটি। ২ যুগের বেশি সময় পর আবারও সেই দুর্গটি দখলে নেয় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কান্স জানিয়েছেন, বিওফোর্ট দুর্গ এখন তাদের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের অংশ হিসেবে ব্যবহৃত হবে। সামরিক বিশ্লেষকদের মতে, দুর্গটি দখলের মাধ্যমে হিজবুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রাম নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বড় সুযোগ পেয়েছে ইসরায়েল। এদিকে দুর্গ দখলের আগে ও পরে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে ইরান, ইসরায়েল ও লেবানন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩,৪১২ জন এবং আহত হয়েছেন ১০.৫ লাখের বেশি মানুষ। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ। বিশ্লেষকদের মতে, বিওফোর্ট দুর্গটি দক্ষিণ লেবাননের উপর নজরদারি টাওয়ার হিসেবে কাজ করবে, যা লেবাননের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ৯০০ বছরের পুরনো এই দুর্গের দখল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নতুন সমীকরণ তৈরি করতে পারে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক আছেন বলেও ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অনেককে উদ্ধার করা হয়েছে। সকাল ৮টা৫০ দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর ২টি ওয়াটার টেন্ডার, ২টি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেল ও অন্যান্য ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে হোটেলে প্রায় ৪০ জন লোক ছিলেন। জানা গেছে, আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অভ্যন্তরীণ প্রভাব বিস্তার ও কাজের পরিধি নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়েছে। পারস্পরিক অবিশ্বাস এতটাই চরম রূপ নিয়েছে যে চলমান ইরান যুদ্ধের মতো স্পর্শকাতর ইস্যুতেও তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে খোদ সিআইএ। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার অভিভাবক হিসেবে কাজ করা ওডিএনআই এর একচ্ছত্র আধিপত্যকে মানতে নারাজ সিআইএ। ফলে এই দুই সংস্থার মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। এতে মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছাচ্ছে না গুরুত্বপূর্ণ তথ্যগুলো। বিস্তারিত মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্বের বুকে মার্কিন আধিপত্যের অন্যতম প্রধান খুঁটি তাদের গোয়েন্দা তৎপরতা, কিন্তু সেই অহমিকার দেয়ালেই এবার বড়সড় ফাটল ধরেছে। অভ্যন্তরীণ কোন্দল আর কাজের পরিধি নিয়ে রেষারেষির জেরে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো। প্রভাব বিস্তারের লড়াই আর পারস্পরিক অবিশ্বাস এতটাই চরম রূপ নিয়েছে যে চলমান ইরান যুদ্ধের মতো স্পর্শকাতর ইস্যুতেও তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে খোদ সিআইএ। ২ জুন মার্কিন কর্মকর্তাদের বরাতে এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই অভ্যন্তরীণ লড়াই ১ বছরেরও বেশি সময় ধরে চলছে। এর ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশ্লেষণমূলক যৌথ কাজগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত জটিল বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করে থাকেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করতে 2004 সালে তৈরি করা হয় অফিস অব দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ODNI। এর উদ্দেশ্য ছিল সব গোয়েন্দা সংস্থার অভিভাবক হিসেবে কাজ করা এবং সবার তথ্য এক জায়গায় এনে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিফ করা। কিন্তু CIA মার্কিন গোয়েন্দা ব্যবস্থায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া, ফলে শুরু থেকেই এই দুই সংস্থার মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। CIA-এর যুক্তি হল তারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে শত শত কোটি ডলার খরচ করে অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করে, কিন্তু সেই তথ্য দিয়ে দিতে হয় ODNI-কে। এর ফলে CIA-এর তথ্যের গোপনীয়তা বা সোর্সের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এবং তাদের নিজেদের একক গুরুত্ব কমে যায়। এছাড়া কোন সংস্থা কত বাজেট পাবে এবং কার কাজের সীমানা কতটুকু তা নিয়েও চলে বিতর্ক। 2025 সালের ফেব্রুয়ারিতে ODNI-এর পরিচালক হিসেবে তুলসী গেবার্ট দায়িত্ব নেওয়ার পর এই বিরোধ চরমে পৌঁছায়। তিনি দায়িত্ব নিয়েই প্রেসিডেন্টের প্রতিদিনের অত্যন্ত গোপনীয় গোয়েন্দা ব্রিফিং তৈরির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন, যেখানে ঐতিহ্যগতভাবে CIA প্রধান ভূমিকা পালন করে আসছিল। এরপর গোয়েন্দা সংস্থায় রাজনৈতিক প্রভাব দূর করার নামে গেবার্ট বিশেষ টাস্ক ফোর্স গঠন করলে দূরত্ব আরও বাড়ে। গত বছরের মে মাসে গেবার্ট CIA-এর দুজন সিনিয়র কর্মকর্তাকে বহিষ্কার করেন। এরপর আগস্টে তিনি 37 জন বর্তমান ও সাবেক কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেন, যার ফলে বিদেশে কর্মরত CIA-এর এক ছদ্মবেশী কর্মকর্তার পরিচয় ফাঁস হয়ে যায়। তীব্র বিতর্কের মধ্যেই তুলসী গেবার্ট গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন স্বামীর অসুস্থতার কারণে আগামী 30 জুন তিনি পদত্যাগ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। বর্তমানে বিল পুলটে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা কার্যক্রমে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকায় এই নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পুলটে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার মতো সংবেদনশীল বিষয় পরিচালনায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। সমালোচকদের মতে পুলটে গোয়েন্দা কর্মকাণ্ডের চেয়ে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বেশি পরিচিত। ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই আমলাতান্ত্রিক শ্রেষ্ঠত্বের লড়াই বন্ধে পুলটে কী ব্যবস্থা নেন সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক দাবির জেরে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। হাদি হত্যার সঙ্গে জড়িতদের নাম জানেন এমন ইঙ্গিত দিয়েছেন মমতা। শুধু তাই নয়, এসব নিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের দিক থেকে নানা গোপনীয়তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। মমতার বিস্ফোরক এসব দাবি ঘিরে ভারত ও বাংলাদেশ দুই দেশেই রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে। হেজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে। 2 জুন কলকাতায় ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি দাবি করেছেন, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েক ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF তাদের গ্রেফতার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এবং দুই দেশের সম্পর্কের স্বার্থে তিনি এতদিন এ বিষয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এ ধরনের অনেক অপ্রকাশিত বিষয় সামনে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থের দোহাই দিয়ে এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। সরাসরি তার নাম উল্লেখ না করে মমতা বলেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে STF গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন।
যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। আমাদের STF তাকে ধরে। তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের সদস্য ও সমর্থকেরা চিৎকার করে নামটা জানতে চান। উত্তরে মমতা বলেন, না বলবো না দেশের স্বার্থে। এরপর তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের বিস্ফোরক বক্তব্য আসা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং গোয়েন্দা তৎপরতা সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে খুব কমই উঠে আসে। স্পর্শকাতর ইস্যু হওয়ায় খুব স্বাভাবিক কারণেই মমতার এমন চাঞ্চল্যকর দাবি কেবল পশ্চিমবঙ্গের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, এটি একই সাথে বাংলাদেশ ও ভারতের জাতীয় রাজনীতিতেও প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে অভিমত বিশ্লেষকদের। পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের আড়ালে আরও কি কি তথ্য আছে, আগামীতে তিনি সেসব রহস্য সামনে আনবেন কিনা তা নিয়ে দুই দেশেই ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। এ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির দিক থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বাংলাদেশ সহ 7টি দেশের পণ্যের ওপর নতুন করে 10 থেকে 12% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি বন্ধ করার নিয়ম অনেক দেশ ঠিকভাবে মানছে না বলে অভিযোগ তুলে এই উদ্যোগ নিয়েছে USTR। প্রস্তাবটি বাস্তবায়ন হলে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানি খাতের ওপর চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সহ 7টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে এই প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR। USTR এর দাবি, অনেক দেশ এখনো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে যথার্থ আইন ও বাস্তবায়ন নিশ্চিত করতে পারেনি। তাই 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারার আওতায় এসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী যেসব দেশ আংশিকভাবে জোরপূর্বক শ্রমবিরোধী ব্যবস্থা নিয়েছে তাদের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। আর যেসব দেশ কার্যত ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে তাদের জন্য প্রস্তাবিত শুল্কের হার 12.5%। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ 12.5% প্রস্তাবের আওতায় এসেছে বলে অভিযোগ USTR এর। তাদের মতে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনা হলে বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়, যা মার্কিন উৎপাদকদের জন্য ক্ষতিকর। তবে কিছু বস্ত্র ও পোশাক পণ্যের ক্ষেত্রে সীমিত সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ পণ্য তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। এর আগেও বিভিন্ন সময়ে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গেল বছর বাংলাদেশ সহ কয়েকটি দেশের পণ্যের উপর নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে কিছু ক্ষেত্রে আলোচনা ও সমঝোতার মাধ্যমে শুল্ক সুবিধা ও ছাড়ের পথ তৈরি হয়। বিশ্লেষকদের মতে নতুন এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতাদের একটি অংশ বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারে। এতে রপ্তানি আয় ও নতুন ক্রয়াদেশের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। 2026 ফুটবল বিশ্বকাপে শুধু দলগুলোর লড়াই নয়, বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে উচ্চ তাপমাত্রা। ক্লাইমেট সেন্ট্রালের এক
বিশ্লেষণে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে নির্ধারিত 104 ম্যাচের মধ্যে 97টিতেই খেলোয়াড়দের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন তাপমাত্রার ঝুঁকি বেড়েছে। গবেষকদের মতে অতিরিক্ত গরম খেলার গতি, কৌশল এবং খেলোয়াড়দের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। কেফায়েত শাকিলের প্রতিবেদন। এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে শুধু 2 দলের 22 জন খেলোয়াড় নয়, তাদের সঙ্গে খেলবে ক্লাইমেটও। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবিলা করেই ম্যাচের জয় ছিনিয়ে নিতে হবে দলগুলোকে, কারণ এবারের 104টি ম্যাচের মধ্যে 97টিতেই দেখা যাবে পারফরমেন্স হ্রাসকারী তাপমাত্রা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে করা ক্লাইমেট সেন্ট্রালের এক বিশ্লেষণে এই পূর্বাভাস উঠে এসেছে। এতে বলা হয়েছে বাড়তি তাপমাত্রার কারণে 2026 বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই খেলোয়াড়দের পারফরমেন্স কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কারণ নির্ধারিত 104টি ম্যাচের মধ্যে 97টিতেই পারফরমেন্স হ্রাসকারী উচ্চ তাপমাত্রা দেখা যাওয়ার সম্ভাবনা বেড়েছে। এতে শুধু খেলোয়াড়দের শারীরিক সক্ষমতাই নয়, খেলার গতি, কৌশল এবং দর্শকদের অভিজ্ঞতাও প্রভাবিত হতে পারে। গবেষণায় 82.4 ডিগ্রি ফারেনহাইট বা 28 ডিগ্রি সেলসিয়াসকে গুরুত্বপূর্ণ সীমা হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ আগের গবেষণাগুলো বলছে এই তাপমাত্রার উপরে গেলে খেলোয়াড়দের স্প্রিন্টের সংখ্যা কমে যায়, মাঠে মোট দৌড়ানোর দূরত্ব হ্রাস পায় এবং শরীরের পুনরুদ্ধার বা রিকভারির সময় বেড়ে যায়। ফলে ম্যাচের গতি কমে আসার পাশাপাশি কৌশলগত পরিবর্তনও দেখা দিতে পারে। বিশ্লেষণে আরও দেখা গেছে বিশ্বকাপের প্রায় অর্ধেক ম্যাচেই এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা অন্তত 50%। এর মধ্যে 26টি ম্যাচে জলবায়ু পরিবর্তনের কারণে সেই সম্ভাবনা অন্তত 10% বেড়েছে। সবচেয়ে বেশি প্রভাবের ঝুঁকি বেড়েছে 26 জুন মেক্সিকোর ওয়াদালাহারায় অনুষ্ঠিতব্য উরুগুয়ে ও স্পেনের ম্যাচটি। এই ম্যাচে পারফরমেন্স হ্রাসকারী তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 70%। ক্লাইমেট সেন্ট্রালের হিসাব অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এসব সম্ভাবনা 37% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা শুধু আবহাওয়ার চিত্রই বদলে দিচ্ছে না, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও। আর সেই বাস্তবতার বড় উদাহরণ হয়ে উঠতে পারে 2026 ফুটবল বিশ্বকাপ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।